রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। ঘরের ছাদ অনেক উঁচুতে। মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে। বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায়। পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে। আমির প্রবেশ করে, তার হাতে মলম জাতীয় কিছু। পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে। আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল, ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে? খুব কথা বলছো, মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না। আমাকে ভালোবাসেন না? পদ্মজা তার মায়ার ভরা দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে। সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে। অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তেই চাঙা হয়ে ওঠে। আমির পদ্মজার প্রশ্নের জবাবে কিছু বলল না। হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখলো। তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল, গালে পায়ে লাগিয়ে নিও, দরজায় ধাক্কাধাক্কি করো না, বলেই সে বেরিয়ে যায়। দরজার বাইরে থেকে তালা মেরে দেয়। পদ্মজার চাঙা হয়ে যাওয়া মন আবার মেঘ জমে যায়। সে মেঝেতে দভঙ্গিতে বসে পড়ে। বর্তমান পদ্মজার কান্না যেন থেমে থেমে চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। তুষার কথা বলতে গেল, কিন্তু ফুটলো না। পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। মেয়েটার কান্না রোগ বোধহয় সেদিন থেকেই হয়, যেদিন জানলো তার স্বামীর আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ কাদার পর পদ্মজা পানি খেতে চাইল। তাকে পানি দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়। নেমে আসে পিনপতন নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিছু বলবে না। তাই তুষার নীরবতা ভেঙে বলল, তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন? রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারবেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস কি করে হলো? পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল। ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল। তারপর বলল, দুর্বল ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন শোনায়। সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে। কি অবাক করা কাণ্ড। তুষার বলল, আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজা কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদ্মজাকে ভালোবাসত, কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? তুষারের প্রশ্নে পদ্মজা থম মরে গেল। শূন্য দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা কি করেছিলেন কি? তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ভ্যাপসা গরম অধৈর্য হয়ে উঠেছে। পদ্মজা তখনও শূন্যে দৃষ্টি রেখে বিড়বিড় করছে। মেয়েটা যেই দিকে তাকায় সেই দিকেই তাকিয়ে থাকে। তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকলো, মিস পদ্মজা। পদ্মজা তাকালো। তার চোখ দুটি ফোলা আর ঠোঁট দুটি সবসময় তিরতির করে কাঁপে। তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল, আমার ফাঁসি হবে কবে? এত দেরি হচ্ছে কেন? পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আকুতি। একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায়? তুষারের ধারণা নেই। সে তার ভেতরের মায়া লুকিয়ে গাম্ভীর্য বজায় রেখে বলল, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিলেন না তো? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, কোন প্রশ্ন? মুহূর্তে ভুলে গিয়েছে। তুষার অবশ্য এত রাগলো না। সে আবার প্রশ্ন করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? আগে বলুন, পিশাচের মতো যাদের আচরণ তারা কাউকে ভালোবাসতে পারে? তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভেবে বলল, পারে। তারা কম মানুষকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে, আর যার সাথে খারাপ তার সাথে খারাপই। তবে এদের পিশাচ সিদ্ধে বাধা পড়লে তখন ভালোবাসা থাকে কিনা আমার জানা নেই। পদ্মজা উদাস হয়ে বলল, আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি ব্যাকুল আমার জন্য, আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে। এই ভালো এই খারাপ। উনি উন্মাদের মতো হয়ে যেতেন। কি করেছেন না করেছেন তা যেন নিজেও বুঝতেন না। আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বাঁচতে চেয়েছিলেন। তারপর সময় চলে আসে একটা বেছে নেওয়ার। তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
পদ্মজা চকিতে তাকালো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, মানসিকভাবে বিপর্যস্ত। অতীত। শিশির ভেজা ঘাসে পা দিতেই সর্বাঙ্গ শীতল হয়ে ওঠে। ব্যাপারটা পূর্ণার বেশ ভালো লাগছে। সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায়। এখন সে উত্তরে হাওরের পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। ভোরের দমকা বাতাস, কুয়াশায় তীব্র শীতে সে কাঁপছে, তবুও ভালো লাগছে। পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে। কি আশ্চর্য ভালো লাগা! মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। পূর্ণা পরনে বেগুনি রঙের সোয়েটার, তার কাঁপুনি চোখে পড়ার মতো। মৃদুল তার গায়ের শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিল, বলল, এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থেকে বাইর হইছো কেন? আর জুতা খুলছো কেন? পড়ো পড়ো। শব্দটি ধমকে উচ্চারণ করলো। পূর্ণা দ্রুত জুতা পরে নিল, বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? আমারে দেখা লাগে আমার ঠান্ডা লাগতেছে। গেঞ্জি পরছি, তার উপর শার্ট, তার উপর সোয়েটার, এই যে গলায় মাফলার, মাথায় টুপি, হাত পায়েও মোজা আছে, এরপরেও আমার ঠান্ডা লাগবো? পূর্ণা হেসে বলল, না। তারপর পরই বলল, আজ দুপুরে না আবার যাবেন বলেছিলেন? যাবো তো, লিখন ভাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আসে ভালোই আছে, তবুও খোঁজ নিবো আমি, এত চিন্তা করো না। পূর্ণা অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা। খাইয়াইছো? মৃদুলের ফর্সা গাল, সহজ সরল দুটি চোখ, জোড়া ভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা বলল, আপনি খেয়েছেন? আর খাওয়া? কেন খাননি? জাকির রে চিনো না? জাকিরের বাড়ি তুটছি, ওর আম্মা গেছে বাপের বাড়ি, ওর আব্বা আর আমি একসাথে আসছিলাম। রাতবকে জাকিরের দাদি কোথায়? বুড়ির অসুখ। আচ্ছা বাদ দাও। বাদ দেবো কেন? ফুপা কয়টা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দিবেন? নিজেরই তো ফুপা, আত্মসম্মান বলে তো একটা কথা আছে। পদ্মজা ভাবির খোঁজটা তোমারে দেওয়ানের লাইগা আসি, নইলে রাইতেই যাইতাম গা। আমার এত বড় বাড়ি রাইখা আমি এইখানে কথা শুই না পইরা থাকবো কেন? পূর্ণা রুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল, তাহলে আজ চলে যাবেন? মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে। মৃদুল মুচকি হাসলো। মৃদুলের হাসি দেখে পূর্ণা উৎসুক করে বলল, হাসার কি বললাম? তুমিও চলো। কোথায়? আমার বাড়িতে। ধুর, এ হয় নাকি? মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল, সব পুরুষরা তো বিয়ে করে, বউ নিয়ে নিজের বাড়িতেই যায়, তাহলে আমার বেলা এ হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ। মৃদুল তাকে বিয়ের কথা বলছে। পূর্ণা শ্যামবর্ণের মায়াবী মুখটা লজ্জায় জমে বসে আছে, ঠোঁটে একটা মৃদু হাসি ফুটেছে। সে উল্টো দিকে হাঁটা শুরু করলো। মৃদুল বলল, চলে যাইতাছো কেন? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে যাইও না, যাচ্ছি, কথা শুনো। পূর্ণা থামে না, তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে, হাঁপাতে হাঁপাতে বলল, এত শরম পাও কেন? পূর্ণা লজ্জা শরম আর নিতে পারছে না। মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। খাউন যায়, বাসন্তী খালার রান্না কিন্তু একেবারে খাঁটি। আপনি তো বড় আম্মার সব রান্না খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। তাহলে তো এই বাড়িতে জামাই হইতে হবেই। পূর্ণা হেসে দিল। বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না। পূর্ণার বেলাও তাই হলো। তারা দুজন গল্প করতে করতে মোড়ল বাড়িতে আসে। পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়, সবাই জহুরি চোখে তাদের দেখে। তাতে অবশ্য মৃদুল পূর্ণার যায় আসে না, দুজন একই রকম। তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরাই বুঝে নিয়েছে। কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায়? এই সমাজ নিয়েই বাঁচতে হয়। দুপুরে মৃদুল লিখুনের খোঁজে গেওয়া পাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝে শুটিং চলছে।